আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, আলোচনা উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। এলজিআরডি উপদেষ্টা ভুল করে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা, পলাতক ২৬ জনকে গ্রেফতার করে হাজিরের নির্দেশ। চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় বললেন বিএনপি মহাসচিব। বাণিজ্য সহ দুই দেশের নানা বিষয়ে ইতিবাচক আলোচনার দাবি। এবং বাফুফের নেক্সট গ্লোবাল স্টার কার্যক্রমের ৩ দিনের পর্ব, জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অংশ নিল পশ্চিমা বিশ্বে বেড়ে ওঠা ৪৯ তরুণ বাংলাদেশি। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা ৭:৩০টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুজনের মধ্যে ১৫ মিনিটের কথোপকথন হয়েছে, যেটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এলজিআরডি উপদেষ্টা ভুল করে নিজের পিস্তলের ম্যাগাজিন নিয়ে বিদেশ রওনা দিয়েছিলেন। তবে এই বিষয়ে কোনো তদন্ত করেননি, ধারণা থেকে এই কথা বলেছেন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রোববার বিদেশ যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ তল্লাশির সময় আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা AK-47 এর ম্যাগাজিন নয়, তারই একটি লাইসেন্স করা হাতিয়ারের অংশ। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিলো। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন, হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন, এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স পেতে ৩০ বছর বয়স হওয়ার বিধান থাকলেও আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি। তাহলে উনি এটা কিভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে ৩০ বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, তো আপনি বোঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। বিমানবন্দরে ২ দফা স্ক্যানিংয়েও ম্যাগাজিন ধরা পড়েনি, পড়েছে ৩য় দফায়। এক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে নিরাপত্তা ইস্যুতে কাউকে যেন অগ্রাধিকার দেওয়া না হয়, সেই নির্দেশনা দেওয়া হবে। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ১০ই জুলাইয়ের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে আগে গ্রেফতার হওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম সহ ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবল আমির হোসেনের গুলি করার প্রমাণ তুলে ধরা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৬ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনায় নিহতের পরিবার চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন। আর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি আদালতকে জানায় প্রসিকিউশন। ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে কিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আবু সাঈদকে হত্যা করা হয়েছে তা তুলে ধরা হয়। প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়ে। সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়। মামলায় গ্রেপ্তার আছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও আমির হোসেন। এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল ২। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করে আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। এক চীন নীতির সমর্থন জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা চেয়েছেন তারা। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার রাতে ৬ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের সঙ্গে ৩ জন স্থায়ী কমিটির সদস্য সহ ৯ জন ছিলেন এই প্রতিনিধি দলে। সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। জানান, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সৌহার্দ্যপূর্ণ সফরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি। আগামীতে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আধুনিক কৃষি প্রযুক্তি, এসএমই বিজনেস, ব্লু ইকোনমি, উন্নতর প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। চীন একটি নির্বাচিত সরকার চায় বলেও জানান বিএনপি মহাসচিব। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। মির্জা ফখরুল বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হয়েছে। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনে অংশ নেয়া এনবিআর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। যা হবার হয়েছে, এখন স্বচ্ছতা নিশ্চিত করে ভয়, পক্ষপাত ছাড়া সঠিকভাবে কাজ করতে আহ্বান জানান তিনি। এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলেও জানান অর্থ উপদেষ্টা।
আমি চাই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইসে করে মানুষের সেবা করো, সেটা হলো কোনো লোকের অসুবিধা হওয়ার কথা না। যারা করেছে এরকম কাজ সারা জীবন, তাদের কাজ দেখেছেন, কাউকে অসুবিধা হতে। যারা অনেক একটু বিচ্যুতি ঘটে তারাই কিন্তু জবাবদিহিতার এসে আসে একদিন না একদিন। খোদ রাজধানীতে রীতিমতো অফিস খুলে দুদক কর্মকর্তাদের নামে প্রতারণা, চাঁদাবাজি ও জালিয়াতি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। চক্রের মূল হোতা সোহাগ পাটোয়ারিকে গ্রেফতারের পর এক ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক। ওই ঘটনায় গত দুদিনে গ্রেফতার 4 জনের বাড়ি রাজধানীর মুগদা এলাকায়। রিপোর্ট এনামুল কবির রূপমের। দুদকের নামে প্রতারণা ও অর্থ আদায় করছে কয়েকটি চক্র, এমন খবরে আগে থেকেই তৎপর ছিল দুদকের গোয়েন্দা ইউনিট। এরই মধ্যে এনসিপির এক শীর্ষ নেতার ফেসবুক স্ট্যাটাস, দুদকে চা খেতে লাগে 1 লাখ টাকা। আরও তৎপর হয় গোয়েন্দা ইউনিট। প্রথম দিনে 4 জনকে গ্রেপ্তারের পর এবার তাদের জালে চক্রের মূল হোতা সোহাগ পাটোয়ারি। প্রতারক চক্র যারা এই কার্যক্রম করেছেন, আরও কয়েকজন এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন। আমরা তাদের নামটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই না। কেন তারা ঘুষ দিতে যাচ্ছেন, কী কারণে, এই পিছনের কারণটা কি, এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান দলকে নির্দেশনা দেওয়া আছে, তারা কাজ করছেন। অভিযোগ থাকলেও দুদক কাউকে ফোন করে না বলা হয় ব্রিফিংয়ে। দুর্নীতি দমন কমিশন থেকে কখনোই আপনাকে ফোন করবে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে। আরেকটা জিনিস আমরা বুঝি না যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে নেই, তার কেন ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দরকার হবে? তিনি কেন প্রতারকদের কাছে বারবার ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে যাবেন? এবং আমাদের যে হটলাইন আছে 106, সেখানে আপনারা দয়া করে অবহিত করবেন। সোহাগ পাটোয়ারি সহ গ্রেপ্তার অন্যদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানিয়েছেন, রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইসাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, ভুক্তভোগী ও আসামিরা প্রতিবেশী। ভুক্তভোগীর স্বামী 2 বছর আগে মারা গেছেন। এরপর থেকে তিনি সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছেন। 11 মে রাতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা সিরাজ ও ওসমান ভুক্তভোগীর মুখ চেপে ধরে তাকে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেন। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছে প্রশাসন। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের নানা অনিয়মের চিত্র উঠে আসে। বিদ্যুৎ, পানি, এমনকি গ্যাস সংযোগও নেই। অভিযানের সময় হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কর্মচারীরা ছিলেন না। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, এখন কোনো স্টাফ, কোনো ডাক্তার নাই, কাউকে প্রেজেন্ট পাই নাই। যদি কোনো সত্যি ক্লিনিক চলতো তাহলে আমরা ডাক্তার থাকতো, মালিক থাকতো, আমাদের সাথে কথা বলতো না, আমাদের সাথে কোনো কথাই বলে না, ওরা সব পালিয়ে গেছে। তাহলে আমরা এই জন্য আসলে আমাদের যে ভোক্তা অধিকার আইন এবং আমাদের ভোগান্ত হচ্ছে, এই জন্য আমরা এটা আপাতত আমাদের পক্ষ থেকে। নিজের 21শে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার হিসেবে জমা দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে তিনি এই চেক হস্তান্তর করেন। জুলাই ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর চেক গ্রহণ করেন। সে সময় মাহমুদুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদরা দেশের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে জাতি ভয়ঙ্কর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। আহতদের চিকিৎসার পাশাপাশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন সহ সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান। দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য তারা জীবন দিয়ে গেছে অকাতরে, এবং একটি নতুন ইতিহাস তারা রচনা করেছে যে একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন,
যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্যে, জনগণকে মুক্ত করবার জন্যে, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। সেই বাচ্চাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য আমি আজকে এসেছি। আমাদের এবারের প্রসঙ্গ ইরান ইসরায়েল সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ কমপক্ষে 935 জন ইরানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র। নিহতদের মধ্যে 132 জন নারী এবং 38 জন শিশু বলেও জানিয়েছেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধ আপাতত বন্ধ থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রের পাশাপাশি হামলা চালাচ্ছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা নিহতের সংখ্যাই বেশি। এ নিয়ে গত 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে এসে প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চট্টগ্রাম বন্দর দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া হবে বলে সতর্ক করেছে বন্দর রক্ষা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। চট্টগ্রাম বন্দর ভবনের সামনে শ্রমিক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পরিষদের নেতারা। সেই সময় বক্তারা বন্দর ইজারা দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে 5 জুলাই ঢাকায় কেন্দ্রীয় স্কপের সাথে বৈঠক ও 12 জুলাই চট্টগ্রামের সব শ্রমিক সংগঠনের জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করেন। বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন স্কপ নেতা তপন দত্ত, শেখ নুরুল্লাহ বাহার ও অন্যরা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে 35 জন। টাইমস অফ ইন্ডিয়া জানায় স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি জেলার পাশা মাইলারামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গোটা কারখানায় ছড়িয়ে যায়। আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। 11টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলেই 5 শ্রমিকের মরদেহ পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পথে এবং নেয়ার পর আরও 7 জনের মৃত্যু হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হয়, প্রাণহানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে চলচ্চিত্র শোধ। পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল, অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক, রাফিয়াত রশিদ মিথিলা ও আরফান আহমেদ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক। কৃষি সংবাদ। দিনাজপুরে ব্যাপক সাড়া ফেলেছে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষ করে দ্বিগুণ ফলন ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী। সনাতন পদ্ধতিতে সবজি চাষ করে লোকসান গুণে চাষাবাদ প্রায় ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের দিঘন গ্রামের কৃষক আফজাল হোসেন। গত বছর থেকে নতুন করে মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন তিনি। এতে ভালো ফলন পাওয়ায় আগ্রহ বেড়েছে তার। এই মালচিং পেপার দেওয়াতে গাছের গোড় সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে
তাতে গাছ বৃদ্ধি হয়, গাছের সারও কম লাগে, এরকম ফাঁদ দেওয়ার কারণে পোকাও কম লাগে। আগে যে খরচ পড়তো তার থেকে অনেক খরচ কম, এখন নিড়ানি দিতে লাগে না, দ্বিগুণ ফল, ফলের মানও ভালো, আবার দামও ভালো বাজারে। শুধু আফজাল হোসেন নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন পরিবেশ বান্ধব ও লাভজনক মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করছেন। মরিচের হচ্ছে মালচিং পেপারের উপরে চারা লাগালে খুব সুন্দর গাছ হয়, আবার ফসলও ভালো। মরিচ অনেক ভালো হচ্ছে, খরচও অনেক কম। আগে আসতো না, এখন দেখা গেল মালচিং পেপার দিয়ে ফসল ভালো আসতেছে। মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষাবাদে কৃষকদের কারিগরি সহায়তা ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK নামে দুটি প্রতিষ্ঠান। উৎপাদন ব্যবস্থাটাকে নিরাপদ করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এছাড়া নিম জলের ব্যবহার করছেন। আশা করি দেশের কৃষি সমৃদ্ধ শক্তিশালী হোক, দেশের মানুষ নিরাপদ থাকুক, দেশের খাদ্য ব্যবস্থা নিরাপদ থাকুক। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুরের দিঘন থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া ও নিঝুম দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম এই চেয়ারম্যান ঘাট। মেঘনার অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে দক্ষিণাঞ্চলের মাছ ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ ঘাটটি। লাখো মানুষের জীবন জীবিকা রক্ষায় ঘাটটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। প্রতিদিন চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাক, ট্রলার ও স্পিডবোটে হাতিয়া, নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও চরে চলাচল করে লাখো মানুষ। তবে গত ২ মাসে তীব্র ভাঙনে নদীতে বিলীন হয়েছে চেয়ারম্যান ঘাটের প্রায় ৩০০ মিটার অংশ। এতে বন্ধের পথে ঘাট সংলগ্ন মাছের আড়ত। ঘাটটি যদি ভেঙে যায় আমরা ব্যবসায়ীরা অসহায় হয়ে যাব। এই ঘাটটি গত ১ মাসে ৩ থেকে ৪০০ ফিট প্রায় ভেঙে গেছে। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় ২ থেকে ২.৫ লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। সরকারি পক্ষ থেকে রক্ষা না করা হয় তাহলে মানুষ ঘর বাড়ি ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে। ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে। সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে এই শত শত কোটি টাকার সম্পদ বেঁচে যাবে আর মানুষজন তো উপকৃত হবে। শুধু চেয়ারম্যান ঘাটই নয়, ভাঙনে অস্তিত্ব সংকটে হরণী ইউনিয়নও। আমরা একটা প্যাকেজ করে আমরা জিও ব্যাগ পালানোর উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের তাই হবে না। কিন্তু আমরা সরকারের থেকে স্থায়ীভাবে আমরা এই ভাঙন রোধ চাই। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। CDSP 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা জানিয়ে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়ার হরণী ও সানন্দী ইউনিয়নের লাখো বাসিন্দার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম 1% কমেছে। আগস্ট মাসের জন্য ব্রেন্ট ক্রুডের দাম 66 সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $67.11। সেপ্টেম্বর মাসের জন্য দাম আরও কমেছে। সেক্ষেত্রে তেলের দাম ব্যারেল প্রতি 63 সেন্ট কমে গিয়ে $65.97 হয়েছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTO ক্রুডের দাম ব্যারেল প্রতি 94 সেন্ট বা 1.43% কমে $64.58 নেমে এসেছে। গাইবান্ধার সাঘাটায় বন্যায় ভেঙে যাওয়া পূর্ব আমধিরপাড়া বটতলা ব্রিজের সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। চলাচলের জন্য ভাঙা ব্রিজের উপর বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। যানবাহন ও যাত্রীদের চাপে সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট।
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচলের পথ হলদিয়া পূর্ব আমধিরপাড়া বটতলার এই সড়ক। 2024 সালের বন্যায় সড়কে এলজিইডি নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে ও দুপাশের মাটি ধসে যায়। অপরিহার্য যাতায়াত পথ হওয়ায় ভাঙা কালভার্টের উপর দিয়ে বাঁশ ও কাঠ দিয়ে হাঁটার জন্য সাঁকো তৈরি করেন স্থানীয়রা। তবে এর উপর দিয়ে ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। গাড়ি নিয়ে আসা, হুন্ডা নিয়ে আসা, তাই হাত ভাঙা যায়, পা ভাঙা যায়। এই ব্রিজটা পার হতে কোন যে জীবন যাবি এর নিজেও খেতে পারবে। সেদিনকে গাড়ি উল্টেছিল, ব্রিজটাও ভাঙা, আর পানি এলে তো চলার মতো কোনো পরিস্থিতি নাই। যদি ভাত নিয়ে যাবে, কোনো রুগী নিয়ে যাবে হাসপাতালে, তো কান্দে করে আনতে হয়, নিয়ে এসে এই পাশ থেকে ভ্যানে উঠাতে হয়। তা আমাদের দ্রুতগতি এই ব্রিজটা আমরা মেরামত চাই। খালি গাড়িটা আনি, তারপর আমরা কলতে দুক করে আমরা কোন জানি পড়ে যাই। ঝুঁকি নিয়ে চলাচলের পাশাপাশি মালামাল পার করায় পণ্য পরিবহনের ব্যয়ও বেড়ে গেছে। এই ইউনিয়নের প্রায় 4টি গ্রামের মানুষ এই দুটি রাস্তা ব্যবহার করে। এই দুটি রাস্তা ব্যবহার করতে আমাদের প্রায় লোক সংখ্যার যে অবস্থান, প্রায় 10 থেকে 12,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং বিভিন্ন যে যানবাহনে যে মাল আনা নেওয়া করবে সেটা থেকে আমরা বঞ্চিত আছি। ডিসি মহোদয় এবং প্রশাসন বা সরকার মহোদয়কে বলবো আমাদের এই দুটি রাস্তা যাতে দ্রুত গতিতে এবং ব্রিজ যাতে করে দেওয়া হয়। এলজিইডি জানিয়েছে বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজের কাজ শুরু করা হবে। ওখানে কিন্তু এখন পাইল ব্রিজ করতে হবে। আমরা এইটার জন্য সকল প্রস্তাবনা, আমাদের একটা ফ্লাডের বন্যার জন্য একটা প্রকল্প আছে, সেই প্রকল্প আমাদের জরুরি ভিত্তিতে আমাদের সদর দপ্তর থেকে চাওয়া হয়েছিল। আমরা সেই সকল তথ্য আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের যখন এইগুলো আমরা বরাদ্দ পাবো, যত দ্রুত আমরা বরাদ্দ পাবো, আমরা তত দ্রুত নির্মাণ করে দিয়ে জনগণের দুঃখ লাঘব করার চেষ্টা করব। হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি এলাকাবাসীর। ইথিলা নাজনীন, চ্যানেল আই। নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস নাইস প্রকল্পের সেলিব্রেটিং সাকসেস অ্যান্ড সাস্টেইনিং ইম্প্যাক্ট শীর্ষক কর্মশালা হয়েছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কর্মশালায় প্রকল্পের অর্জন, টেকসই কার্যক্রম ও নগরভিত্তিক পুষ্টি ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রকল্পের ভিডিও উপস্থাপনা, বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেধা, পরিশ্রম ও সাফল্যের সম্মিলন ঘটিয়ে যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছে তাদের সম্মাননা জানাতে রাজধানীর আইডিইবি মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে শিক্ষা ও অর্থনীতি বিষয়ক সাময়িকী বিশ্ববিদ্যালয় পরিক্রমা। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্পাদক হারুনুর রশিদ। খাগড়াছড়ির দীঘিনালার জীববৈচিত্র্য রক্ষায় ব্যবস্থাপনা ও তদারকি কমিটি হয়েছে। এই উপলক্ষে বাবুছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। সেই সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ও রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান অলোকেশ চাকমা সহ বিশিষ্টজনেরা ছিলেন। সভায় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করার কথা জানান বক্তারা। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নারিকেল ও বিভিন্ন ফলদ গাছের চারা দেওয়া হয়। কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে জনসভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা। মহেশখালীতে আয়োজিত জনসভায় পান ও লবণ চাষি এবং জেলেদের অধিকার নিশ্চিত করারও দাবি জানান বক্তারা। লবণ ও পান চাষিদের জমি কেড়ে নেয়ার পাশাপাশি প্যারাবন ধ্বংসের অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, শিল্পায়নের নামে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সাধারণ প্রান্তিক চাষিরা যেমন উদ্বাস্তু হচ্ছেন, তেমনি দেখা দিতে পারে খাদ্য সংকটও। জনসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে জলবায়ু সংকটে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ক কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার ও অন্যরা। কর্মশালায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়। শ্রমিক নীতিমালা 2025 বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল ও স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মোহাম্মদ বোরহানউদ্দিনের সভাপতিত্বে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল সে সময় উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সদর একাদশ দল। নীলফামারী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারী বড় মাঠে সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে নীলফামারী সদর দল চ্যাম্পিয়ন হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জামায়াত নেতা ডক্টর খায়রুল আনাম, ব্লিঙ্ক লেদার প্রোডাক্টস লিমিটেড, অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় টুর্নামেন্টে 8টি ফুটবল দল অংশ নেয়। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, আলোচনা উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং। এলজিআরডি উপদেষ্টা ভুল করে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা, পলাতক 26 জনকে গ্রেফতার করে হাজিরের নির্দেশ। চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় বললেন বিএনপি মহাসচিব। বাণিজ্য সহ দুদেশের নানা বিষয়ে ইতিবাচক আলোচনার দাবি। এবং বাফুফের নেক্সট গ্লোবাল স্টার কার্যক্রমের 3 দিনের পর্ব, জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অংশ নিল পশ্চিমা বিশ্বে বেড়ে ওঠা 49 তরুণ বাংলাদেশি। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।